আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গ্রিনফিল্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ভূগোল প্রথম পত্রে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্গত আবহাওয়া জলবায়ু অধ্যায় থেকে আলোচনা করব। তো আবহাওয়া জলবায়ু অধ্যায়ে কতদিন তোমাদের ক্লাসে আমি পড়িয়েছিলাম জলবায়ু এবং আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি, ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান ছিল হচ্ছে 5টি। সেই 5টি কি কি? বৃষ্টিপাত আসলে ছিল যে উপাদানগুলো, সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং বায়ুপাত। তো এই 5টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের জলবায়ুর নিয়ামক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জলবায়ুর নিয়ামকগুলো কি কি? তো চলো দেখি জলবায়ু নিয়ামক। জলবায়ু নিয়ামক যেগুলো, সেটা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ অক্ষাংশ ও সূর্যের কৌণিক অবস্থান। এই নিয়ামকগুলোর কারণে কিন্তু বিভিন্ন স্থানে জলবায়ু বিভিন্ন হয়ে থাকে। আমরা যে দেখতে পাই কোনো স্থানে জলবায়ু প্রচণ্ড ঠান্ডা প্রকৃতির, কোনোখানে জলবায়ু আবার দেখা যায় যে উষ্ণ, কোথাও নাতিশীতোষ্ণ। এই নিয়ামকগুলোর কারণে অনেক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এগুলো কাজ করে থাকে। এই নিয়ামকগুলো হচ্ছে অক্ষাংশ ও সূর্যের কৌণিক অবস্থান, জল ও স্থলভাগের অবস্থান, তারপরে পৃথিবীর ঘূর্ণন, সমুদ্র স্রোত, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, সমুদ্র সমতল থেকে উচ্চতা, পাহাড় পর্বতের অবস্থান, বনভূমি এবং মৃত্তিকা, ঠিক আছে? তো অক্ষাংশ ও সূর্যরশ্মির অবস্থান যেটা, সেটা হচ্ছে পৃথিবীর, যে আমরা জানি যে পৃথিবী সব প্রতিনিয়তই সূর্যের চারিদিকে ঘুরছে এবং আবার সেটা নিজ অক্ষের উপরও ঘুরছে। তো নিজ অক্ষের উপর পৃথিবী যে একবার 24 ঘন্টায় একবার তার ঘূর্ণন সম্পন্ন করে, এটাকে বলা হয় আহ্নিক গতি। এবং এই গতিটার ফলেই কিন্তু দিন এবং রাত সংগঠিত হয়ে থাকে। আর পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, সেটা 365 দিনে একবার সূর্যের চারিদিকে ঘুরছে। তো এই সময়টাকে বলা হয় বার্ষিক গতি, ঠিক আছে? এই আহ্নিক গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয় এবং এই যে বার্ষিক গতি বললাম, বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়, ঠিক আছে? তো পৃথিবীর আহ্নিক গতির ফলে যেহেতু দিন রাত্রি হয় আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, তাহলে সূর্যের অবস্থান এবং অক্ষাংশ ভেদে কিন্তু বায়ুমণ্ডলে সূর্যতাপেরও তারতম্য ঘটে থাকে। হ্যাঁ, বায়ুমণ্ডলে একটা সূর্যতাপের যে আছে তারতম্য ঘটে থাকে। নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি, অর্থাৎ নিরক্ষরেখা থেকে ঠিক উপরের দিকে যে রেখাটা, সেই কর্কট ক্রান্তি 23.5 উত্তর অক্ষরেখা, এবং দক্ষিণে যে রেখা আছে সেটা হচ্ছে 23.5 দক্ষিণ অক্ষরেখা, এটাকে বলা হয় মকর ক্রান্তি, এবং 23.5 উত্তর অক্ষরেখাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? তো দক্ষিণে উত্তরে কর্কট ক্রান্তি এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখার মধ্যে সূর্য এইটুকু জায়গার মধ্যে, নিরক্ষরেখা থেকে ওই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, অর্থাৎ 23.5 উত্তর এবং 23.5 দক্ষিণ, এইটুকু জায়গার মধ্যে সূর্য সারা বছরই লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে? সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আর সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় এই দুই সীমানার মধ্যে প্রতিটি স্থানে বছরে 2বার লম্বভাবে কিরণ দেয়। আর এই ক্রান্তীয় অঞ্চলগুলো থেকে যতই মেরু অঞ্চলের দিকে, মানে আমরা উপরের দিকে যেতে থাকবো, মেরু অঞ্চলের দিকে যাওয়া যায়, তখন কি হয়, সূর্যের তির্যকভাবে কিরণ ততই বৃদ্ধি পেতে থাকে। মানে তির্যকভাবে সূর্যের তাপমাত্রাটা খারাপভাবে হলে যত তাপ আসবে, তির্যকভাবে হলে তত ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে। লম্বভাবে পতিত সূর্যকিরণ কি হয়, অল্প গভীর বায়ুমণ্ডল ভেদ করে স্বল্প পরিসরে ভূমণ্ডলে পতিত হয়। এতে কি হয়, উত্তাপের প্রখরতা, মানে উত্তাপ অনেক বেশি হয়। যেহেতু অল্প একদম খাড়াভাবে এসে পড়ে, তাহলে দেখা যাচ্ছে যে সূর্যরশ্মি কম বায়ুমণ্ডল ভেদ করে আসতেছে, এভাবে খাড়াভাবে আসতেছে। আর তির্যকভাবে যখন আসে, এইভাবে তির্যকভাবে আসলে অনেক দূর ভেদ করে আসতে হয়, তখন আস্তে আস্তে সূর্যের
প্রখরতাটাও কমতে থাকে। আর সূর্যরশ্মি তির্যকভাবে পড়লে অধিক পরিমাণে কি হয়, বায়ুমণ্ডলের গভীরতা ভেদ করে কিন্তু বিস্তৃত পরিসরে ছড়িয়ে যায়। এতে তাপমাত্রার প্রখরতা কমে যায়। এসব অবস্থার উপর নির্ভর করে সৃষ্টি হয়েছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। ঠিক আছে, এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, দেখো যে সমুদ্র সমতল থেকে উচ্চতা। ঠিক আছে, সমুদ্র সমতল থেকে যে উচ্চতা, সেই উচ্চতাটা কি, যে সমুদ্রের উচ্চতা কোনো অঞ্চলের জলবায়ুর নিয়ামক হিসেবে কাজ করে। ভূপৃষ্ঠ থেকে আমরা যতই উপরে যাওয়া যায় বায়ুর তাপমাত্রা তত কি হয়, উপরের দিকে যেতে যেতে বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে। ঠিক আছে, তাহলে উচ্চতা কোনো অঞ্চলের জলবায়ুর নিয়ামক হিসেবে কাজ করে। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় বায়ুর তাপমাত্রা ততটাই কমতে থাকে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে ভেসে বেড়ানো ধূলিকণা, তারপরে জলকণা, লবণকণা প্রভৃতি তাপ শোষণ করে। আর এসব কারণেই নিচের স্তরের বায়ু উপরের স্তর অপেক্ষা অধিক উষ্ণ থাকে। গাঙ্গেয় সমভূমিতে দেখা যায় যে 780 মিটার উচ্চতায় নতুন দিল্লি জুন মাসের গড় তাপমাত্রা উষ্ণতা 33.30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিকটবর্তী অধিক উচ্চতায় অবস্থিত সিমলায় ওই মাসের গড় তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস দেখা যায়। তারপরে দেখো পাহাড় পর্বতের অবস্থান নিয়ে যদি আমরা আলোচনা করি, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের পথে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ হচ্ছে তার পথে যদি পাহাড় বা পর্বত থাকে তাহলে পর্বতে বাধা পেয়ে প্রতিবাদ পাশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর ঠিক তার উল্টা দিকে অর্থাৎ অনুবাদ পাশে যেখানে বৃষ্টির ছায়া অঞ্চল, এখানে বৃষ্টি হয় না, তাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। আমরা যদি বইয়ের চিত্রটা দেখি, এই যে দেখো এইটা হলো একটা পাহাড়, এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন যায় তখন এই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলেই, এই পাহাড়ের এই সাইডটাতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, আর ঠিক বৃষ্টিপাত ঘটানোর পরে যেটুকু জলীয় বাষ্প থাকে এই পাশে পার হয়ে আস্তে আস্তে এখানে আর বৃষ্টি হওয়ার মতো অবস্থা থাকে না, তখন এই এলাকাটা বৃষ্টির ছায়া অঞ্চল অর্থাৎ বৃষ্টিবিহীন থেকে যায়। ঠিক আছে, তারপরে দেখো জল ও স্থলভাগের অবস্থান। আমরা জানি পৃথিবী পৃষ্ঠের 71 ভাগ জলভাগ এবং 29 ভাগ হচ্ছে স্থলভাগ। এদের বিপরীতধর্মী প্রকৃতির জন্য স্থান ও সময় ভেদে সৌরতাপ যে বন্টন, এর বিভিন্নতা লক্ষণীয়। সূর্যরশ্মি স্থলভাগে 3 ফিট গভীরতায় আর জলভাগে 600 ফুট গভীরতায় পৌঁছাতে পারে। দিনের বেলায় ভূমি কি হয়, খুব দ্রুত দিনের বেলা ভূমি স্থলভাগ খুব দ্রুত সৌরতাপ গ্রহণ করে এবং দিন শেষে দ্রুত তাপ বিকিরণ করে শীতল হতে থাকে। অন্যদিকে চলনশীল পানির যে উপরি স্তর সূর্যকিরণে উত্তপ্ত হয়ে হালকা হয় এবং নিম্ন ঢালে ধাবিত হয়, তখন আবার নিচের উন্মুক্ত পানি উত্তপ্ত হতে থাকে। এই উত্তপ্তকরণ প্রক্রিয়া কি হয়, অনবরত চলতে থাকে। সে সঙ্গে সমুদ্র স্রোত, তরঙ্গ, জোয়ার ভাটা দ্বারা তাপমাত্রা পুনর্বণ্টিত হয়। এই হিসাবে দেখা গেছে যে 1 ঘনফুট পরিমিত পানিকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনতে যে উত্তাপ লাগে ওই পরিমাণ শিলারাশিকে ওই তাপমাত্রায় আনতে দ্বিগুণ তাপ দরকার। সমুদ্র উপকূলবর্তী এলাকায় সমুদ্রবায়ু ও স্থলবায়ু প্রবাহের ফলে মনোরম আবহাওয়ার সৃষ্টি হয়। বিপরীতক্রমে সমুদ্র উপকূল থেকে যত দূরে যাওয়া যায় শীত ও গরমের পার্থক্য কি হয়, তত বেশি অনুভূত হয়। বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটা এলাকায় এটা সহজেই অনুভব করা যায়। বাংলাদেশের কক্সবাজার এবং কুয়াকাটা এলাকায় এটা সহজে আমরা অনুভব করতে পারি। এরপরে দেখো সমুদ্র স্রোত। ঠিক আছে, কোনো অঞ্চলের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। উপকূলীয় অঞ্চলে উষ্ণতা ও শীতল স্রোত শৈত্য নিয়ে আসে। উষ্ণ স্রোত কি করে, গরম নিয়ে আসবে, অবশ্যই উষ্ণ স্রোত গরম বয়ে নিয়ে আসবে। আর শীতল স্রোত কি করে, ঠান্ডা বয়ে নিয়ে আসে। শীতল স্রোতটা নিয়ে আসে ঠান্ডা বয়ে।
যেমন আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে উত্তর পশ্চিম ইউরোপের জলবায়ু অপেক্ষাকৃত উষ্ণ এবং উপকূল কি থাকে, বরফ মুক্ত থাকে। আবার শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলের জলবায়ু শীতল থাকে। ঠিক আছে, এরপর দেখো ভৌগোলিক অবস্থান। ঠিক আছে, ভৌগোলিক অবস্থান কিন্তু একটা বিষয়। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ুর প্রকৃতি নির্ধারিত হয়। যেমন ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বাংলাদেশের দেখা যায় যে বাংলাদেশের যে অবস্থান ক্রান্তীয় অঞ্চলে, এইখানে ফলে উষ্ণ প্রকৃতির, কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে। এতে করে গ্রীষ্মে বায়ু থাকে উষ্ণ এবং আর্দ্র, আর শীতকালে দেখা যায় উত্তর দিক থেকে আগত শৈত্যপ্রবাহের ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। আবার হঠাৎ ঝড় কোনো অঞ্চলে উষ্ণতা হ্রাস বৃদ্ধিও ঘটাতে পারে। এক্ষেত্রে দেশটির ভৌগোলিক অবস্থান ভূমিকা রাখে, যেমন বাংলাদেশের কালবৈশাখী ও উপকূলীয় ঘূর্ণিঝড়। ঠিক আছে, এরপরে আছে দেখো শিলা বা মৃত্তিকার প্রকৃতি। শিলা বা মৃত্তিকার গঠন প্রকৃতি ও বর্ণ তাপ ধারণ ও বিকিরণকে কি করে, প্রভাবিত করে। প্রস্তর শিলা ও বালু মাটি অতি সহজে উত্তপ্ত ও শীতল হয়। এ কারণেই পার্বত্য ও মরু অঞ্চলে দিনের বেলায় উষ্ণতা এবং রাত্রিকালে শীতলতা উভয়ই খুব বেশি হয়ে থাকে। এরপরে আসো আমরা পড়ি উদ্ভিদের আচ্ছাদন। স্বাভাবিক উদ্ভিদ বায়ুমণ্ডলের তাপমাত্রা ও বৃষ্টিপাতকে কি করে, প্রভাবিত করে। যেমন নিবিড় বনভূমির ভেতর সূর্যের আলো কি হয়, পৌঁছে না, ফলে উত্তাপ কম হয় ও স্যাঁতসেঁতে অবস্থা বিরাজ করে। বৃক্ষ প্রশোধনের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি কি করে, বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। বনভূমি এলাকার জলবায়ু আর্দ্রভাবাপন্ন ও বৃষ্টিবহুল হয়। পক্ষান্তরে বৃষ্টিহীন অঞ্চল হয় রুক্ষ, শুষ্ক ও উষ্ণ। তারপরে হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢালের সাথে সূর্যরশ্মির তির্যক ও লম্ব পতন জলবায়ুকে কি করে, প্রভাবিত করে। সাধারণভাবে বলা যায় ভূমির সম্মুখ ঢাল বরাবর সূর্যকিরণ পড়লে উত্তাপ বেড়ে যাবে আর বিপরীত দিকে ক্রমান্বয়ে কমতে থাকবে। এরপরে আছে পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর নিজ কক্ষপথে ঘূর্ণনের কারণে ঋতুচক্র কি হয়, সংগঠন ও দিনরাত্রির দৈর্ঘ্যের তারতম্য হয়। ফলে বায়ুমণ্ডলে উষ্ণতার পার্থক্য ঘটে এবং জলবায়ুতে এর প্রভাব পরিলক্ষিত হয়। তো শিক্ষার্থীরা, এবার আমরা পড়ব তাপমণ্ডল নিয়ে একটু আলোচনা করব। দেখো জলবায়ুর উপাদান অঞ্চলের পৃথিবীর তাপমণ্ডল, প্রধান তাপমণ্ডল। তো দেখো এখানে আছে, এটা হলো নিরক্ষরেখা 23.5 ডিগ্রি উত্তর, হলো কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, হলো কি এটা দক্ষিণ মকরক্রান্তি রেখা। আর এর মাঝখানে ভাগগুলো আছে, এই মাঝখানে কর্কটক্রান্তি রেখার এই দুই সাইডে হলো উষ্ণমণ্ডল। কর্কটক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি এর মধ্যে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল এবং এই দুই দিকে হচ্ছে হিমমণ্ডল। তো পৃথিবীর বায়ুমণ্ডলে যে তাপের বিন্যাস, এই প্যাটার্ন অনুযায়ী বা অক্ষাংশ ভেদে পৃথিবীকে মোট 5টি তাপমণ্ডল বা এই যে 5টা যে তাপমণ্ডল বা তাপ বলয়ে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, সেই তাপ বলয়গুলো কি কি? উষ্ণমণ্ডল, সেটা হলো নিরক্ষরেখার এই যে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের মধ্যে যে এলাকাটা, সেটা হচ্ছে উষ্ণমণ্ডল। হ্যাঁ, এরপরে উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ উত্তর দিকে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ দিকে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে আমরা দুটো পেলাম, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তারপরে আছে হচ্ছে উত্তর ও দক্ষিণ হিমমণ্ডল। ঠিক আছে, উত্তর দিকেও হিমমণ্ডল এবং দক্ষিণ দিকেও। তাহলে উত্তর হিমমণ্ডল, উত্তর মেরুর দিকে মেরুবিন্দুতে যেটা, সেটা হচ্ছে উত্তর হিমমণ্ডল, এবং দক্ষিণ দিকে মেরুবিন্দুর দিকে যেটা হচ্ছে সেটা হলো দক্ষিণ হিমমণ্ডল। ঠিক আছে,
এখন আমরা বর্ণনাগুলো দেখি। এগুলো মানে গোলাকারভাবে পৃথিবীকে ঘিরে রয়েছে। তো উষ্ণমণ্ডলটা কি খেয়াল করো, নিরক্ষরেখার উভয় পাশে এই যে 0 ডিগ্রি যে রেখাটাকে, এটাকে আমরা বিষুব রেখাও বলতে পারি বা নিরক্ষরেখা বলি, যেটা 0 ডিগ্রি, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তো এই যে 0 ডিগ্রি আমরা দেখছি, তো এই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর, এই রেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি বা ইংলিশে বলে টপিক অফ ক্যান্সার। ঠিক আছে, তো এই 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে হচ্ছে মকর ক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ যে রেখাটা, এই দুইটা রেখার মধ্যবর্তী অঞ্চল ও তাদের সমন্বিত এলাকা নিয়ে, এই দুইটা এলাকা মানে এই এলাকাটা এবং এই এলাকা, এই দুটো এলাকা নিয়ে কি হয়েছে, উষ্ণমণ্ডল গঠিত হয়েছে। ঠিক আছে, এই দুটো রেখা নিয়ে উষ্ণমণ্ডল গঠিত হয়েছে। সাধারণত দেখা যায় যে 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট সমুষ্ণ রেখা পর্যন্ত, 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট সমুষ্ণ রেখা পর্যন্ত অঞ্চলই প্রকৃত উষ্ণমণ্ডল। ঠিক আছে, 27 ডিগ্রি যে রেখাটা আছে 23.5 পার হয়েও 27 ডিগ্রি রেখা, সেটা হচ্ছে প্রকৃত উষ্ণমণ্ডল। এই অঞ্চলের যে কোনো স্থানেই যদি মাপি, এইটুকু জায়গার মধ্যে আমরা যে কোনো স্থানে যদি এখানকার টেম্পারেচারটা আমরা খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে বার্ষিক গড় তাপমাত্রা এখানকার যে কোনো জায়গায়, এই জায়গাকার, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে বিশেষ কারণবশত স্থানভেদে বেশিও হয়ে থাকে, কারণবশত কোনো কোনো স্থানে বেশিও হয়ে থাকে। হ্যাঁ, উষ্ণ মণ্ডলের বিস্তার স্থানভেদে 35 থেকে 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 35 থেকে 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে এইখানে যদি আমরা বলতেছি যে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণের মধ্যে যে এলাকা, সেটা হচ্ছে উষ্ণমণ্ডল। তবে 27 ডিগ্রি সেলসিয়াস বা 88 ডিগ্রি ফারেনহাইট সমুষ্ণ রেখা পর্যন্ত এই অঞ্চলের প্রকৃত উষ্ণমণ্ডল। এই অঞ্চলের যে কোনো স্থানে যদি আমরা তাপমাত্রা মাপি, গড় তাপমাত্রা হবে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে বিশেষ কারণবশত স্থানভেদে এটা বেশিও হয়। উষ্ণমণ্ডলের বিস্তার স্থানভেদে কোথাও কোথাও 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এরপরে দেখো উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই যে 23.5 ডিগ্রি আছে, তা আমরা বললাম এটা 45 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার হতে পারে, 35 থেকে 45। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশ থেকে সুমেরু বৃত্ত মানে উত্তর দিকে, সুমেরু বৃত্তর নিকট 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং দক্ষিণেও 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কুমেরু বৃত্তের নিকট রেখা পর্যন্ত যে অঞ্চলকে উত্তর নাতিশীতোষ্ণ, এইটুকু হলো উত্তর নাতিশীতোষ্ণ এবং এদিকে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলে। ঠিক আছে, এই জায়গাটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলে। আবার বলছি, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে সুমেরু বৃত্তর নিকট 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে কুমেরু বৃত্তর নিকট 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে যথাক্রমে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলে। এক্ষেত্রে সমষ্ণ রেখার ব্যাপ্তি হচ্ছে 27 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। এই মণ্ডলের বিস্তৃতি প্রায় 4800 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এরপরে আসো হিমমণ্ডল। উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল। উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত, অর্থাৎ 66.5 ডিগ্রির পর থেকে মেরুবিন্দু পর্যন্ত, এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত থেকে একেবারেই মেরুবিন্দু পর্যন্ত অঞ্চলকে যথাক্রমে উত্তর হিমমণ্ডল ও দক্ষিণ হিমমণ্ডল বলে। এই অঞ্চলে সূর্যরশ্মির অধিক তির্যক পতনের ফলে সূর্য থেকে আগত তাপ অনেক কম পাওয়া যায়। ঠিক আছে, সূর্য থেকে আগত তাপ অনেক কম পাওয়া যায়, ফলে অধিকাংশ স্থান প্রায় কম বেশি বরফাচ্ছন্ন থাকে। তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে থাকে। বিশেষ করে শীতকালে প্রায় রাত্রির অবস্থা বিরাজ করে। আর এখানে উল্লেখ করা প্রয়োজন যে মণ্ডলে সব জায়গায় উত্তাপ একই থাকে না। স্থান বিশেষে জলবায়ুর যে নিয়ামক আমরা পড়লাম, নিয়ামকগুলোর কারণে উত্তাপের সমতার বিভিন্নতা ঘটতে পারে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা
তাপমণ্ডল সম্পর্কে পড়লাম আর জলবায়ুর নিয়ামক সম্পর্কে পড়লাম। তো তাপমণ্ডল হিসাবে পৃথিবীকে 5টা মণ্ডলে ভাগ করা যায়। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, 2 নম্বর উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 নম্বর দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, তারপরে আমাদের উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। তো তোমরা আজকে আমি আশা করছি যে জলবায়ুর এর আগে তোমাদের ক্লাসে উপাদান পড়িয়েছি, তোমরা উপাদান, নিয়ামক এবং পৃথিবীর যে তাপমণ্ডলের বিন্যাস এটা সম্পর্কে ধারণা পেলে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।